নমস্কার, সমাজতত্ত্বের একমাত্র বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ইগনোর এমএসও 2 এর ইউনিট 6 অর্থাৎ লিবারেল পার্সপেক্টিভস অন ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। মাফ করবেন, এমএসও 3 এর। এখানে আমরা মূলত যে বিষয়গুলি পড়ব তা হলো লিবারেলিজম অ্যাজ অ্যান ইডিওলজি, দ্য ওয়েলফেয়ার স্টেট অ্যান্ড ক্রিটিসিজম অফ দ্য লিবারেল পার্সপেক্টিভ। একটু ছোট করে বলে রাখা ভালো যে আসলে কিন্তু এই লিবারেল কথাটা বলতে আমরা উদার বা উদারনৈতিকতা বুঝি ঠিকই, কিন্তু বিষয়টি ততটা উদার নয়। অর্থাৎ এর অনেক সুফল এবং তার সাথে আরো বেশি কুফলও আছে। এখানে আমরা যেভাবে পড়ব বিষয়টি তা হলো লিবারেল পার্সপেক্টিভস অন ডেভেলপমেন্ট, মানে বিকাশের উদারনৈতিক পরিপ্রেক্ষিত। সেটি কি, কেমন, সেখান থেকে প্রথমে আমরা পড়ব উদারনৈতিকতাকে একটি আদর্শ হিসাবে। তারপরে আমরা পড়ব একটি ওয়েলফেয়ার স্টেট, তার কি কি করণীয়। লিবারেল পার্সপেক্টিভে যখন ডেভেলপমেন্ট আসে সেই সময় একটি রাষ্ট্রের কি কি করণীয় সেই বিষয়গুলো, এবং সবশেষে লিবারেল পার্সপেক্টিভসের ক্রিটিসিজম। যদি আমরা 6.2 আর 6.6টা ভালো করে বুঝে নিই তাহলে 6.8-এ আমাদের সমস্যা হওয়ার কথা না। তাই খুব ভালো করে আমরা বোঝার চেষ্টা করব 6.2 এবং 6.6 কি আছে। দেখা যাক। লিবারেলিজম অ্যাজ অ্যান ইডিওলজি কি বলছে? আসলে আমরা জানি এলপিজির কথা, বা পরবর্তী ক্ষেত্রে আমরা আরো পড়ব লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। আমরা জানব যে এগুলি আসার ফলে ভারতবর্ষে কি কি পরিবর্তন এসেছিল। বলতে পারি এখন আমরা সেগুলোরই প্রাইমারি ধাপে আছি, যেখানে আমরা বোঝার চেষ্টা করছি এই উদারনৈতিকতারই বিভিন্ন দিক, এটির আদর্শগত দিক, এটির রাষ্ট্রের কি কি করণীয় সেই দিক, এবং তার সাথে এর যা যা ক্রিটিসিজম আছে। লিবারেলিজম অ্যাজ অ্যান ইডিওলজি, আদর্শ হিসাবে উদারনৈতিকতা বলছে যে লিবারেলিজম সমাজ, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে একটি ইউনিক দৃষ্টিভঙ্গি স্থাপন করেছে। এটি ইতিহাসেও ছিল এবং বর্তমানে নিও লিবারালিজম এই নামকরণের দ্বারা আমাদের বর্তমান এবং আগামী ভবিষ্যতের যে বিকাশ সেটিকে সুনিশ্চিত করার চেষ্টা করছে। Human history over the past 200 years or so has been in a sense one of struggle between supporters of economic liberalism. বিষয়টি হলো যে দুই ধরনের মত দেখা যায়, একদিকে থেকে সোশ্যালিস্ট, আরেকদিকে থেকে লিবারালিস্ট। কথা দুটোই একই শোনাতে পারে যে সোশ্যালিস্ট মানে তো সমাজের, লিবারালিস্ট মানে তো উদার, তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানেই যে প্রথম জন, অর্থাৎ যারা সোশ্যালিস্ট হয়, সোশ্যালিস্ট বা আমরা বলতে পারি অনেক অর্থনৈতিক উদারনৈতিকতার অর্থ হলো তারা দাবি করে যে বাজার সেলফ রেগুলেটিং ওয়েতে চলবে। সেলফ রেগুলেট করা মানে নিজেই নিজেকে পরিচালন করবে। উল্টো দিকে এই এদের যে ডিফেন্ডার, যারা মূলত এই লিবারেল ইকোনমির বিরোধী, তারা বলে যে বাজার নিজের মতো চলতে পারে না, সেটি চলবে কোথাও না কোথাও রাষ্ট্রে যেভাবে পুঁজিবাদ বা শোষণ হচ্ছে সেই অনুযায়ী একটি নির্দিষ্ট কাঠামোর দ্বারা। আরো যদি স্পষ্ট করে আমাদের বুঝতে হয় তাহলে আমরা বলবো যে মার্কসিস্ট পার্সপেক্টিভ আর লিবারেল পার্সপেক্টিভ। অর্থাৎ আমরা যা জানলাম আগের প্যারাতে যে সোশ্যালিস্ট অ্যান্ড লিবারাল, সেটাই কিন্তু আসলে মার্কসিস্ট অ্যান্ড লিবারাল। বিষয়টা কি? দুইজনেই চেষ্টা করে বিকাশের জন্য, অর্থাৎ দুইজনেরই উদ্দেশ্য বিকাশ, কিন্তু তাদের যে পদ্ধতি সেটি আলাদা। পদ্ধতি কিভাবে আলাদা? সমাজে তারা অসাম্যকে কিভাবে দেখছে, বা যাদের সমান অধিকার নেই, অর্থনৈতিক সমান অধিকার নেই,
তাদেরকে কিভাবে সমাজ, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে ইকুয়ালিটি দেবে, সেই দিক থেকে পার্সপেক্টিভ আলাদা। আরো যদি গভীরে বোঝার চেষ্টা করি, তা হলো আমরা উন্নতি বলতে কি বুঝি, বিকাশ বলতে কি বুঝি। আমরা যদি বিকাশ বলতে বুঝি যে যা উৎপাদন কতটা হচ্ছে এবং মানুষের পার ক্যাপিটা ইনকাম কত সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তাহলে একটা বিকাশ বোঝায়। আমরা জানি পার ক্যাপিটা ইনকাম কি, অর্থাৎ যদি আমি ধরে নিই যে ভারতবর্ষের মানুষের সংখ্যা 130 কোটি এবং ভারতবর্ষের টোটাল আয় হলো 1,30,30,000, তাহলে 130/1,30,000 ভাগ দিয়ে দিলে যেটা থাকে তাহলে নাকি সবাই সেটা ইনকাম করে। আমরা জানি এটাকে পার ক্যাপিটা ইনকাম বলে। তাহলে বিকাশ আমরা উৎপাদনের মাধ্যমে মাপবো, পার ক্যাপিটা ইনকামের মাধ্যমে মাপবো, নাকি আমরা বিকাশকে দেখব আরো বড়ভাবে, অর্থাৎ প্রতিটি মানুষের অধিকার আছে কিনা, প্রতিটি মানুষ তাদের যা যা পাওয়া উচিত তাদের অধিকার সেইগুলো ঠিকঠাক পাচ্ছে কিনা অর্থনৈতিক দিক থেকে এবং সামাজিক রাজনৈতিক দিক থেকে, সেটাকে বিকাশ বলবো আমরা। এই দুটি মেন পার্থক্য এই লিবারেল আর মার্কসিস্টদের মধ্যে। Ideologically, liberalism has stood out in opposition of the socialist ideals over the past 2 centuries. অর্থাৎ বিগত 200 বছর ধরে প্রায় লিবারালিজম এই সোশ্যালিস্ট যে ভাবনা চিন্তা আদর্শ তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে সমাজকে কিভাবে দেখা উচিত। তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে আসলে স্বাধীনতা মানে জিনিসটা কি, মার্কেটে ফ্রি কম্পিটিশন কাকে বলে, অর্থাৎ অর্থনৈতিক এন্টারপ্রেনিয়রশিপের ক্ষেত্রে ফ্রি কম্পিটিশন কতটা উল্লেখযোগ্য, একটা রাষ্ট্রের কি কি করণীয়, একটা রাষ্ট্র কিভাবে একটি দেশের অর্থাৎ তার নির্দিষ্ট টেরিটরির মধ্যে উৎপাদনকে এবং তার সাথে ফ্রি সিটিজেনশিপকে প্রমোট করছে। ফ্রি সিটিজেনশিপ বলতে আমরা এটাই বুঝবো যে আমাদের যে নাগরিকত্ব, সেই নাগরিকত্ব যে আমরা কতটা স্বাধীন, মুক্ত, গণতন্ত্রে আছি, বা আমরা মার্কেটে কতটা ফ্রিলি অংশগ্রহণ করতে পারছি, অর্থনৈতিক এন্টারপ্রেনিয়রশিপ কেমন আছে। তাহলে সোজা ভাষায় যদি আমরা বোঝার চেষ্টা করি যে এতক্ষণ আমরা কি পড়লাম, তাহলে আমরা দেখলাম যে লিবারালিজম এটা ভারতবর্ষকে বহুদিন ধরে শেপ করে আসছে। দেখলাম যে বিকাশের তো অনেকগুলোই পরিপ্রেক্ষিত বা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, তার মধ্যে উদারনৈতিকতা একটি দিক। উদারনৈতিকতা বলতে আমরা কি বুঝি, যে এটি গত 200 বছর ধরে ছিল, যেটি সাধারণত সোশ্যালিস্ট যে পার্সপেক্টিভ অফ ইকোনমিক ডেভেলপমেন্ট সেটির বিরোধী হিসাবেই ছিল। সোশ্যালিস্ট পার্সপেক্টিভ যেখানে কিনা বলে আসলে যে আমাদের শুধুমাত্র প্রোডাকশনের হিসাবে ভাবা উচিত না, সেখানে লিবারালিজম বলে যে আমরা কিভাবে ফ্রি এন্টারপ্রেনিয়রশিপ, ফ্রি মার্কেট, প্রোডাকশনের বেসিসে সবকিছু মাপা, পার ক্যাপিটা ইনকাম, এই সব দিয়ে দেখবো মূলত সেই বিষয়গুলো। অর্থাৎ উদারনৈতিকতা বলতে আমরা উদার বিষয়টা বুঝছি ঠিকই, মানে কথার টার্মটা মানেটা সেটা বোঝাই ঠিকই, আসলে যে সেটা উদার নয় সেটা পড়ে বোঝা যাচ্ছে। যদি উদারই হতো তাহলে যে সোশ্যালিস্ট মোড অফ ইকোনমি হতো সেটার সাথে তাহলে বিরোধ দেখা যেত না। সেটার সাথে বিরোধ দেখা যাচ্ছে মানে তাদের মধ্যে ইডিওলজিক্যালি পার্থক্য আছে, কিন্তু তা সত্ত্বেও এটি টিকে আছে বহুদিন ধরেই, এবং কোথাও না কোথাও এটি বহুদিন ধরেই আমাদের যে ইডিওলজি, সেটা সমাজের ইডিওলজি, রাজনৈতিক ইডিওলজি, ইকোনমিক ইডিওলজি, সেগুলোর ওপর খুব গুরুত্বপূর্ণ প্রভাব রেখে চলেছে। আমরা আরো বলতে পারি যে আসলে কিন্তু এই লিবারালিজম যে কোনো ধরনের ওই একনায়কতন্ত্র, স্বায়ত্তশাসন এগুলোর বিরোধী। তার মানে লিবারালিজম কোনো সময় বলে না যে একজনই থাকবে যে কিনা সব সময় আহ, যে সবাইকে কন্ট্রোলে রাখবে। আসলে লিবারালিজম কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে আহ, চায় স্বাধীনতা, মুক্ততা, কিন্তু স্বাধীনতা মুক্ততা চাওয়া এবং তারই সাথে ইকোনমিকে সে কিভাবে দেখছে, অর্থাৎ ফ্রি মার্কেট করে দেওয়া, পার ক্যাপিটা ইনকাম বেসিসে দেখা, এই জিনিসগুলো কিন্তু আবার ম্যাচ করে না। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা যে কোথাও না কোথাও সে যেমন স্বাধীন ধর্ম, স্বাধীন মানে বাক স্বাধীনতা, মানুষের অধিকার, এগুলোকে প্রমোট করে, আবার কোথাও না কোথাও তার যে ক্রিটিসিজম গুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পারবো। আমি এক্ষুনি বললাম যে আসলে এই লিবারেল পার্সপেক্টিভ যে কোনো ধরনের রাষ্ট্রের যে অধীনতা সেটার বিরোধী,
এবার দেখছি কেন। কারণ এই ডেভিড হিউম, জেরেমি বেনথাম, জন স্টুয়ার্ট মিল, যারা এই লিবারেল পার্সপেক্টিভের দার্শনিক দিকটি তুলে ধরেছিলেন, তারা দেখিয়েছিলেন যে মানুষ হলো আসলে মুক্ত। সে অনেক কিছু করতে চায়, তার মধ্যে যৌক্তিকতা আছে, তার মধ্যে একটা নিজের থেকে কিছু করার একটা ইচ্ছা, স্বাধীনতা মনোভাব সব সময় ছিল। তো যখন আমাদের মধ্যে কোনো একটা স্টার্টআপ বা এন্টারপ্রেনিউরশিপ কাজ করে, তখন সেটা রাষ্ট্রের অধীনে হতে পারে না। অর্থাৎ আমার মধ্যে যদি কোনো একটা নিজে কিছু করব এরকম মনোভাব কাজ করে, রাষ্ট্র যদি সেখানে থাকে, তাহলে কোথাও যেন সেইটায় একটা বাধা বা বিপত্তির সৃষ্টি হয়। আমরা লেজি স্ফিয়ারের কথা পড়েছিলাম এনসিইআরটি-তে, যার মানে সেখানে সেইটাও কিন্তু আসলে ওই মুক্ততাই বোঝাতো, যে যেইখানে সবাই ফ্রি ট্রেড, ফ্রি মার্কেট, ফ্রি ইকোনমি, যে কেউ যে কোনোভাবে সামাজিক এবং রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে মুক্তভাবে সেখানে অংশগ্রহণ করতে পারছে। তাহলে এটা আমরা বুঝলাম যে উদারনৈতিকতা আদর্শটা, যে জিনিসটা আসলে কি। এটুকু বোঝা গেল যে এই বিষয়টি, যে দার্শনিক দিক, সেটি অনেক বিস্তৃত হলেও ইমপ্লিমেন্টেশন যখন হবে তার কিছু সমস্যা অবশ্যই বেরোবে। তাহলে আমরা শুরু করি এইবার দ্য ওয়েলফেয়ার স্টেট। অর্থাৎ কোথাও না কোথাও একটা যখন লিবারেল ইকোনমি একটা স্টেটে, একটা রাষ্ট্রে দেখা যায়, তখন সেই রাষ্ট্রকে ওয়েলফেয়ার স্টেট হিসাবে কাজ করতে হয়। কখন দেখা গেছিল? যখন ক্যাপিটালিজম পুরোপুরিভাবে ভেঙে পড়লো, সেই সময় দেখা গেছিল যে স্টেট আসলে ওয়েলফেয়ার স্টেট হিসেবে কাজ করছিল। অর্থাৎ সবার বিকাশের স্বার্থে, সবার উন্নতির স্বার্থে, প্রগতির স্বার্থে, অগ্রাধিকারের স্বার্থে রাষ্ট্র কাজ করে চলেছিল। কি বলছে এখানে দা ওয়েলফেয়ার স্টেটে? তাহলে এখানে শুরু হচ্ছে এভাবে যে জন ম্যানার্ড কিনস, তিনি আসলে দেখিয়েছিলেন তার লেখার মাধ্যমে, তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন ইংলিশ ইকোনমিস্ট। তিনি তার লেখার মাধ্যমে দেখিয়েছিলেন যে লিবারেল ইকোনমিতে রাষ্ট্রের একটি নতুন ভূমিকা হওয়া উচিত। তার এই লেখা যত সুখ্যাতি হয়, তার সাথেই কোথাও না কোথাও রাষ্ট্রের যে কোথাও না কোথাও একটা ভূমিকা ছিল, তাতেও পরিবর্তন আসে। কি লেখা ছিল, কি বলেছিলেন তিনি? আগের প্যারাটাই আমরা দেখলাম, যেখানে কিনা লেখা রয়েছে যে লিবারালিজম মানে হচ্ছে যেখানে ইকোনমি ফ্রি ওয়েতে কাজ করবে, লেজি ফেয়ার ওয়েতে কাজ করবে, যার ফলে সোসাইটিতে ইকুইলিব্রিয়াম আসবে, এমপ্লয়মেন্ট আসবে, 100% এমপ্লয়মেন্ট। কেইন্স সাধারণত এগুলোকেই ক্রিটিক করে, বলে যে স্টেটের ইন্টারভেনশন ছাড়া তুমি যেভাবে লিবারেল ওয়ে অফ ইকোনমি দিয়ে ইকুইলিব্রিয়াম আনতে চাইছো, স্টেবিলিটি আনতে চাইছো, এমপ্লয়মেন্ট আনতে চাইছো, যদি স্টেটের ইন্টারভেনশন থাকে, তাহলে অনেক আগেই তুমি সেটা অ্যাচিভ করতে পারবে। স্টেটকে নির্দিষ্টভাবে রেগুলেটিভ ওয়েতে কাজ করতে হবে। স্টেটের কিছু দায়িত্ব থাকবে, সেই দায়িত্বগুলোর মধ্যে পড়বে পলিসি মেকিং, ট্যাক্স প্রভৃতি কন্ট্রোল করা, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, মনিটারি পলিসি, এটিসি। অর্থাৎ লিবারালিজমের সাথে, যেখানে কিনা লিবারালিজম স্টেটের কোনো রকম কোনো আহ, ভূমিকাই দেখেনি বা ভূমিকা থাকা উচিত বলে মনে করেনি, সেখানে কেইন্স নতুনভাবে লিবারালিজমকে ভাবতে শেখালেন এবং স্টেটের একটি যে ভূমিকা আছে সেটি আমাদেরকে জাহির করলেন। এবং নিচে উদাহরণ হিসাবে লেখা রয়েছে যে 1930 সালে যে দ্য গ্রেট ডিপ্রেশন হয়েছিল, যার ফলে ক্যাপিটালিস্ট ইকোনমি ভেঙে পড়েছিল, তখন সাধারণত বিশেষভাবে প্রয়োজন হয়ে পড়ে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা বিশেষ ভূমিকা নেবে সেই রাষ্ট্রের উন্নতির জন্য। অর্থাৎ এইখান থেকেই কিন্তু আসলে এই লিবারালিজমের দৌড় শুরু, যা কিনা মোটামুটি 30 বছর ধরে টানা চলেছিল। পরে আমরা সেই লাইনটাও পাবো। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সময়টি আসে, সেইখানে যেন স্টেটের যে ভূমিকা সেটি ভীষণভাবেই পরিলক্ষিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রায় 3 দশক ধরে লিবারালিজম ভীষণভাবে রাষ্ট্রগুলিকে তার নিজস্ব দায়িত্ব শেখাতে পেরেছিল, যেখানে কিনা আমরা দেখতে পাই যে রাষ্ট্রের মূল দায়িত্ব হবে বেকারত্ব কমানো। যতজন মানুষ আছেন সেই রাষ্ট্রের, তাদের সবার
শিক্ষা, স্বাস্থ্য, গৃহ এবং অন্যান্য নাগরিক হিসেবে যা যা প্রয়োজন সেই সমস্ত চাহিদাগুলোকে পূরণ করবে এবং তার সাথে যে ট্যাক্স ব্যবস্থা সেই ট্যাক্স ব্যবস্থাকেও কড়া হাতে তারা ধরে রাখবে। অর্থাৎ কোথাও না কোথাও এই কেইনিসিয়ানিজম অর্থাৎ কেইন্সের যে আইডিয়া রিগার্ডিং লিবারালিজম সেটি পুঁজিবাদ যখন ভেঙে পড়ল সেটি পুঁজিবাদকে আবার নতুনভাবে দাঁড় করাতে সাহায্য করলো এবং তারই সাথে রাষ্ট্রের যে বিভিন্ন রোল হয় সেই রোলগুলোও নতুনভাবে বিশ্বকে দেখালো। এর সাথেই দেখা যায় যে সাধারণত বহিরাগত দিক থেকে এবং ভেতরের দিক থেকে দুই ধরনের বিষয় পরিলক্ষিত হয়, internally and externally. Internally, the economically weaker sections of society were integrated to the liberal social, economic and political arrangement. অর্থাৎ সমাজে যারা অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে দুর্বল মানুষরা ছিল তারা ইন্টিগ্রেট করেছিল। And externally, the Western capitalist world succeeded in consolidating its position vis-a-vis the socialist bloc. অর্থাৎ বহির্গত দিক থেকে পশ্চিমী দুনিয়ার যে পুঁজিবাদ ছিল তা কোথাও না কোথাও সেটিকে আরো বেশি একত্রিত করতে পেরেছিল। অর্থাৎ একবিংশ শতাব্দীর বিংশ শতাব্দীর সেকেন্ড হাফে এটি ছিল একটি অন্যতম চরম নিদর্শন, যেখানে কিনা আমরা দেখতে পাই সোশ্যাল স্টেবিলিটি অর্থাৎ সামাজিক স্থিতাবস্থা বাড়াবার জন্য সমস্ত ডেভেলপিং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে যেখানে সেই সমস্ত রাষ্ট্রের নতুন ভূমিকা। এটি কিন্তু অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে ভীষণই গুরুত্বপূর্ণ এবং আগে দেখা যায়নি এরকম একটা বিষয়। আমরা তাহলে পড়লাম লিবারালাইজেশনের আদর্শগত দিক, আমরা পড়লাম লিবারালাইজেশন কখন সমাজে অ্যাপ্লিকেবল হয়েছিল এবং লিবারালাইজেশনের সাথে কেইনিশিয়ান যে থিওরি সেটা যুক্ত হয়ে কিভাবে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট গড়ে তুলল, অর্থাৎ স্টেট আমাদের শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক অধিকার সমস্ত চাহিদা পূরণ করবে, আমাদের চাকরি দেবে এবং তার সাথে ট্যাক্স ব্যবস্থা, পলিসি ইমপ্লিমেন্টেশন এই ব্যবস্থাগুলো কড়া হাতে সে দেখবে। এইবার আমরা আসবো ক্রিটিসিজমে। ক্রিটিসিজমে আমরা অনেকগুলো নাম পাবো এবং অনেকগুলো বিষয় পাবো। খুব ভালো হয় যদি আমরা এই বিষয়গুলোই এক দুই করে লিখি বা প্যারা করে লিখি, কারণ এখানে আমরা অনেকগুলো থিওরি পাবো, অনেকগুলো কনসেপ্ট পাবো। কি কি কনসেপ্ট আছে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখতে পারবো প্রথম ক্রিটিসিজম হলো সিবি ম্যাকফারসনের। তিনি বলেন যে লিবারালিজমে যেটা আসে সেটা হলো পজেসিভ ইন্ডিভিজুয়ালিজম, অর্থাৎ ব্যক্তিগততার কেন্দ্রে পৌঁছে যায় মানুষ, যেখানে কিনা তার মধ্যে সামাজিকতার বা যৌথতার বিন্দুমাত্র রেশ থাকে না। অন্যদিকে সোশ্যাল যে সোশ্যালিস্ট যে ক্রিটিক তারা লিবারালিজমকে এইভাবেই ক্রিটিক করে যে তাদের মূল দৃষ্টিভঙ্গিটা কিন্তু এটাই যে কিভাবে অসাম্য এবং সামাজিক ন্যায় লিবারালিজমের মাধ্যমে বঞ্চিত হবে, মানে মানুষ কিভাবে অসাম্যে ভুগবে এবং সামাজিক ন্যায় থেকে বঞ্চিত হবে। সেই পরিপ্রেক্ষিতে তারা আগেও বলেছি যে আসলে সোশ্যালিস্ট আর লিবারালিস্টের মধ্যে যে পার্থক্যটা সেটা কিন্তু এটাই যে ন্যায় অন্যায়, সাম্য অসাম্য এই বিষয়টাই। তারা বলছেন যে এই রকম অর্থব্যবস্থায় যদি তুমি ফ্রি মার্কেট ইকোনমি বজায় রাখো বা ফ্রি মার্কেট ইকোনমি চালু করো তাহলে যে ইনইকুয়ালিটিটা আছে সেই ইনইকুয়ালিটিটা আরো বেড়ে যাবে। সমাজে যে ন্যায় সেই ন্যায়ের যে আবহাওয়া সেটা আরো বিঘ্নিত হবে এই ফ্রি মার্কেট কম্পিটিশনে। এ তো গেল সিবি ম্যাকফারসন আর সোশ্যালিস্টদের পয়েন্ট অফ ভিউ। বরং লিবারালিজমের যে আরেকটি বড় ক্রিটিসিজম সেটি কিন্তু লিবারালিজমের ভেতর থেকেই এসেছিল, যেটা কিনা কেইন্স করেছিলেন। কেইন্স ক্লাসিক্যাল লিবারালিজমকে ক্রিটিসাইজ করে বলেন যে স্টেটের গুরুত্ব আছে, কারণ আমাদের যে
ক্লাস, যেই ক্লাস আমাদের শ্রমিক ক্লাস বলতে পারি, ওয়ার্কিং ক্লাস যেটা বোঝায়, সেই ওয়ার্কিং ক্লাস বা শ্রমিক শ্রেণীর যে স্বার্থ, সেটা কিন্তু একমাত্র রাষ্ট্রই ধরে রাখতে পারে। ইকোনমি কিন্তু সেটাকে ধরে রাখতে পারবে না। সুতরাং আমরা তিনটে পেয়ে গেলাম। এই থার্ডে তার মানে এই রিকার্ডো, মিল, বেনথাম, যাদের নাম আমরা পড়েছিলাম, অর্থাৎ ক্লাসিক্যাল লিবারালিস্ট, তাদেরকে ক্রিটিসাইজ করছে কেইনস। কেইনস বলছে যে রাষ্ট্র চাই, রাষ্ট্র না আসলে পরে এই যে লোয়ার ক্লাস, যে ওয়ার্কিং ক্লাস, তাদের যে ইন্টারেস্ট সেটা রক্ষিত হবে না। অর্থাৎ রক্ষা যে হচ্ছিল না ইন্টারেস্ট, সেটা তার মানে স্পষ্ট। তার জন্যই রাষ্ট্রকে দরকার। সমাজতাত্ত্বিকরাও ক্রিটিক করেছেন। সমাজতাত্ত্বিকরাও ক্রিটিক করে এটি বলেছেন যে, সমাজতাত্ত্বিকরা এইভাবে ক্রিটিসিজম করেন যে এই যে ধারণাগুলি, যে ইন্ডিভিজুয়াল অটোনমাস সেলফ, এটি খুবই ভ্রান্ত একটি ধারণা। এরকম কোনো ধারণা হতে পারে না। তার কারণ কতগুলো অটোনমাস ইন্ডিভিজুয়াল তারা ইকোনমিতে ফ্রি রুল করছে, এটা কখনো সম্ভব না। এবং এটি হওয়ার ফলে সমাজে সাম্য আসবে, অর্থনীতিতে সাম্য আসবে, এটাও সম্ভব নয়। আহ, ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এমন কোনো সমাজ কোনোদিনও আসেনি যেটি পুরোপুরি মার্কেটের অধীনেই ছিল, যেখানে রাষ্ট্রের কোনো সামান্যতম ভূমিকা ছিল না। অর্থাৎ আজ পর্যন্ত যত সমাজ এসেছে সেখানে পুরোপুরি ফ্রি মার্কেট ইকোনমি কোথাও দেখা যায়নি। কোথাও না কোথাও স্টেটের অবদান, ভূমিকা অবশ্যই ছিল। বরং এই 1980 ও 1990-তে যখন লিবারালিজম নতুন ফর্মে ফিরে এসেছে অ্যাজ আ নিউ লিবারালিজম, যেখানে কিনা ওয়েলফেয়ার স্টেটের গল্প দেওয়া হয়, বলা হয় যে ওয়েলফেয়ার স্টেট মানুষের স্বার্থ দেখবে, ওয়ার্কিং ক্লাসের স্বার্থ দেখবে, তাদের এডুকেশন, হেলথ, এটিসি। আর উল্টো দিকে ফ্রি মার্কেট ইকোনমি থাকবে, যেখানে অন্যান্যরা ইকোনমির গ্রোথ, এন্টারপ্রেনিয়রশিপ, ফ্রি মার্কেটের উপর জোর দেবে। অর্থাৎ তুমি রাষ্ট্রের ওয়ার্কিং ক্লাসকে সামলাও, আর আমরা এদিকে ফ্রি মার্কেট ইকোনমিতে যুক্ত হয়ে অসাম্যটা আরো বাড়াই। এটা কিন্তু একটা ক্রিটিসিজম। এই মুহূর্তে মানে 1980-90-তেও কিন্তু আসলে সেই প্রশ্নটা উঠেছিল যে কতটা মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এই লিবারেল পার্সপেক্টিভের দ্বারা। আমরা জানি ভারতবর্ষে কত সালে এসেছিল, 1980 থেকে আসা শুরু হয়, তারপর 1990-91-তে এলপিজি, সেই বিষয়ে আমরা আসব। তো এই কারণে লিবারালিজম কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এটি এখন 25 বছর পূর্তি করে এগিয়ে চলেছে সমানে, যেখানে কিনা আমরা একটা অর্থনীতিতে দাঁড়িয়ে আছি, যেই অর্থনীতি কোন দিকে দিশা নিচ্ছে সেটা আমরা বুঝতেও পারছি না। Antonio Gramsci's idea of hegemony and Foucault's idea of biopower can be used to construct a critique of liberalism. এই দুটো ধারণা, একটা ছিল হচ্ছে অ্যান্টোনিও গ্রামস্কির হেজেমনি। হেজেমনি বলতে কি বোঝায়? হেজেমনি বলতে বোঝায় যে কোথাও না কোথাও একনায়কতন্ত্র। হেজেমনি মিন্স লিডারশিপ, অথরিটি অর ডমিনেন্স established by one state or social group over others. যে একটা রাষ্ট্র বা একটা সোশ্যাল গ্রুপ যে একনায়কতন্ত্রতা সৃষ্টি করে, সেটাকে বলছে গ্রামস্কি হেজেমনি। আর ফুকো আরেকটি নতুন কনসেপ্ট বললেন, বায়ো পাওয়ার। বলছে এই দুটো কনসেপ্টের মাধ্যমে লিবারালিজমে ক্রিটিক করা যেতে পারে। কিভাবে? ইন দ্য পাস্ট 2 centuries liberalism turned out to be the hegemonic ideology. হ্যাঁ, আমরা জানি যে কোথাও যেন লিবারালিজমের একটা একনায়কতন্ত্রতা চলছিল অফ ওয়েস্টার্ন ক্যাপিটালিজম। ক্যাপিটালিজমে তো লিবারালিজম ঢুকেই পড়েছিল, সেটা আমরা দেখেছিলাম। অর্থাৎ ক্যাপিটালিজম মানে আমরা যা বুঝছি, আসলে লিবারালিজম কথাটা যদি যোগ করে দিই তাহলে আমাদের মনে হয় যে না, অতটা হার্ড বা বা ক্ষতিকারক নয়। কিন্তু তার সাথে যে লিবারালিজম যুক্ত আছেই, ক্যাপিটালিজম আর লিবারালিজম যে একসাথে মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করছে, অসাম্যকে বৃদ্ধি করছে, তা তো স্বীকার্য, সেটাকে তো আমরা অস্বীকার করতে পারবো না। Without sacrificing corporate interests, the Western states have gone for more and more democratization and political participation of the downtrodden and marginalized in order to integrate them into the capitalist social order. এই দুটি প্যারাই খুবই ইম্পর্টেন্ট, আমরা বুঝে নিই কি আছে। বলছে যে ওয়েস্টার্ন ক্যাপিটালিজম মানে পশ্চিমী যে পুঁজিবাদ, সে একদিকে কর্পোরেট সেক্টরের যে স্বার্থ আছে সেটাকে ক্ষুণ্ণ করেনি, সে কর্পোরেট সেক্টরের স্বার্থকে বজায় রেখে চলেছে। উল্টো দিকে গণতন্ত্রীকরণ এবং যে সমস্ত মানুষ পিছিয়ে আছে
তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে কোথাও না কোথাও যেন পুঁজিবাদের মধ্যেই তাদেরকে ইন্টিগ্রেট করার চেষ্টা করেছে। অর্থাৎ বিষয়টা খুবই সূক্ষ্মভাবে বোঝো যে একদিকে আমি কর্পোরেট সেক্টরের যা স্বার্থ আছে সেগুলোকে মেনটেন করছি, কারণ আমরা জানি যে কর্পোরেট সেক্টরের স্বার্থকে যদি আমি মেনটেন না করি তাহলে কোথাও না কোথাও আমাদের দেশের ইকোনমিতে এটা প্রেসার পড়বে। হ্যাঁ, এইটা আলাদা বিষয় যে আমি কর্পোরেট সেক্টরের স্বার্থকে ক্ষুণ্ণ করলে কিছু যারা ওয়ার্কিং সেকশন আছে তাদের স্বার্থকে বেশি দেখতে পারতাম, তাদের অসাম্যকে ঘোচাতে পারতাম, তাদের যে ন্যায় সেটা একটু বেশি করে পাইয়ে দিতে পারতাম, কিন্তু তারা কর্পোরেট সেক্টরের যে স্বার্থ সেটাকে ক্ষুণ্ণ করলো না। উল্টো দিকে যারা পিছিয়ে রয়েছে তাদেরকে আরো গণতন্ত্রের গল্প শোনালো, গণতন্ত্রীকরণ পদ্ধতির মাধ্যমে নিয়ে আসলো, তাদের রাজনৈতিক পার্টিসিপেশন বাড়ালো। কাদের? যারা কিনা প্রান্তিক মানুষ, যারা একদম নিম্ন শ্রেণীর মানুষ তাদেরকে। অর্থাৎ কোথাও না কোথাও এটা তাদেরকে পুঁজিবাদের মধ্যে অংশগ্রহণ করানোরই একটি প্রক্রিয়া মাত্র। এই প্যারাটিতেও একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা পাবো। মিচেল ফুকো একটা নতুন ওয়ার্ড ব্যবহার করলেন, সেটার নাম হচ্ছে বায়োপলিটিক্স। হোয়াট ইজ বায়োপলিটিক্স? বলছে যে এখন কোথাও না কোথাও গভর্ন করা মানে যেন চাষ করা, মানে কর্ষণ করা। কারণ কোথাও না কোথাও তার সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ, ইকোনমি, ভৌগোলিক অবস্থা, সে কোন অবস্থায় আছে, কোন অবস্থায় বাঁচে, কি খায়, তার শরীর স্বাস্থ্য কেমন আছে, তার স্বাস্থ্য সুবল আছে কিনা, কিভাবে সে হেলদি হবে এবং কিভাবে মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে, সবকিছুই রাষ্ট্রকে, এই বিষয়গুলো সব সব বিষয়তেই রাষ্ট্রকে নজর রাখতে হয়। তো এই কারণেই বলছি যে এখন গভর্ন করা মানে হচ্ছে বায়োপলিটিক্স, যেখানে কিনা আমরা কর্ষণ করতে হচ্ছে যেন আমাদের। এই দুটো মাধ্যমেও কিন্তু লিবারালিজমের একটি ক্রিটিসিজম গড়ে ওঠে যে রাজনীতির ধরন যেন বদলে গেল, কারণ লিবারালাইজেশন আমাদের অর্থনৈতিক প্রলোভন দিচ্ছে যা রাষ্ট্র কোনোদিনও ছাড়বে না। আর ছাড়বে না বলেই সেখানে নতুন নতুন ধরনের কতগুলো রাজনৈতিক আহ আমরা বলতে পারি স্ট্র্যাটেজি উদ্ভূত হচ্ছে। এই প্যারায় আমরা পাবো লিবারালিজম আসলে সমাজে যেটা বাড়িয়ে চলেছে তা হলো সোসাইটি অফ নর্মালাইজেশন, অর্থাৎ স্বাভাবিকীকরণের একটি সমাজ গড়ে তুলেছে, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রসেসটা, এখানে খুব একটা সুন্দর টার্ম ব্যবহার করেছে যে ডিভাইডিং প্র্যাকটিসেস, দ্যাট ইজ প্র্যাকটিসেস ইন হুইচ দ্য সাবজেক্ট ইজ আইদার ডিভাইডেড ইনসাইড হিমসেলফ অর ডিভাইডেড ফ্রম আদার্স। যদি সহজভাবে বুঝি যে কোথাও না কোথাও এই ফ্রিডম অ্যাচিভ করতে গিয়ে, এই অটোনমাস প্রসেস অফ ইকোনমি, সোসাইটি অ্যান্ড পপুলেশন অ্যাচিভ করতে গিয়ে বিষয়গুলো এমনভাবে ভেঙে যাচ্ছে, সেটা বাইরের দিক থেকে হোক বা ভেতর দিক থেকে, যে আসলে আমরা যে অ্যাচিভ করতে চাইছি তা কিন্তু অ্যাচিভ আর করতে পারছি না। অর্থাৎ আমি যদি ধরে নিই যে লিবারালিজম, লিবারালিজম কি বিষয় শেখায় আমাদের? যে অটোনমাস, অটোনমি শেখায়, যে ইকোনমিক অটোনমাস বিষয়, যে ইকোনমিক ফ্রিডম বা মার্কেটে হচ্ছে আমাদের অংশগ্রহণ, ফ্রি অংশগ্রহণ, সেই বিষয়টা, সেই প্রসেসে যখন অংশগ্রহণ করতে যাচ্ছি সেটা তখন ভেঙে যাচ্ছে। অর্থাৎ সেটা ফলপ্রসূ হচ্ছে না। আমরা জানি যে কোনো একটা যদি বিষয় ভেঙে যায় তাহলে সেটা কোনো সময় ফলপ্রসূ হতে পারে না। কতগুলো ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি, তাহলে যে যখন আমরা লিখবো কোনো কিছু, যদি আমরা কি লেখা রয়েছে সেই সারটুকু, সে অন্তঃসারটুকু যদি লিখে দিয়ে আসতে পারি, যেমন ধরো এখানে কিছু ইনভার্টেড কমার মধ্যে লাইন লেখা রয়েছে, হয়তো আমি ভুলে গেলাম, হতেই পারে যে আমি ভুলে গেলাম, কিন্তু আসলে ফুকো কি বলেছিলেন, তার যে এই টার্ম সোসাইটি অফ নর্মালাইজেশন বা এই যে ডিভাইডিং প্র্যাকটিসেস, এই টার্মগুলো যদি আমরা ব্যবহার করে বুঝে আসতে পারি যে আসলে কি লেখা ছিল, তাহলেও কিন্তু যথেষ্ট। তো কোথাও না কোথাও আমরা মুখস্থ না করে বোঝার চেষ্টা করব, এটাই কিন্তু আসলে ইম্পর্টেন্ট। আর লাস্ট প্যারায় যেটা বলছে যে কোথাও না কোথাও ইতিহাস জুড়ে লিবারালিজম আমাদের শিখিয়েছে যে কত ধরন হতে পারে, কত মানুষজন যারা কিনা তাদের মধ্যে কিছুটা পোটেনশিয়ালিটি আছে, ক্যাপাবিলিটি আছে ইমপ্রুভ করার, তাদের মাধ্যমে কিভাবে বা তাদেরকে কিভাবে তাদের ইমপ্রুভমেন্টের আওতায় আনা যায় এবং যেটা সেলফ গভর্নমেন্টের যে ধারণা সেটিকে চরিতার্থ করা যায়। তার মানে লিবারালিজমের মধ্যে অনেক বেশি রিসার্চ হয়েছে, লিবারালিজমের মধ্যে অনেক বেশি ধারণা এসেছে। লিবারালিজম সর্বদা নিজেকে নতুন নতুন পদ্ধতির দ্বারা সমাজের সাথে, রাষ্ট্রের সাথে, ইকোনমির সাথে, পলিটির সাথে যুক্ত রেখেছে। লিবারালিজম কখনো ছেড়ে যায়নি কোনো রাষ্ট্রকে, এটি এতটাই পাওয়ারফুল এবং সেটি রাষ্ট্রের সাথে টিকে থেকে
দেখানোর চেষ্টা করেছে যে কিভাবে যারা পিছিয়ে পড়া তাদেরকে কিছুটা উন্নতি করা যায়, আবার একই সাথে সেলফ গভর্নমেন্টের যে ধারণা সেটিকেও চরিতার্থ করা যায়। While liberalism may try to make safe the biopolitical imperative of the optimization of life by developing the notion of rights and framework of law it has inherited from forms of sovereign rule, it has shown itself permanently incapable of arresting the emergence of forms of knowledge that make the optimization of the life of others. লাস্টের প্যারাতেও আমরা ক্রিটিসিজম পেলাম, বলছে নতুন নতুন যে জ্ঞানের উদ্ভব হচ্ছে সেই জ্ঞানের উদ্ভবগুলোকে আসলে লিবারালাইজেশন কিভাবে একত্রিত করতে হবে বা সেগুলোকে কতটা জায়গা দিতে হবে, নতুন তো জ্ঞানের পরিধি তো বিস্তৃত হতে থাকবে, এটাই স্বাভাবিক। তো লিবারালাইজেশন কিন্তু আসলে এই বিষয়ে কিছু করতে পারেনি, এই বিষয়টি একদম পরিষ্কার। ক্রিটিসিজম গুলোকে যদি আমরা ছোট ছোট ভাগে ভাগ করে দিই, যেখানে অনেকগুলো কথাই বললাম, তাহলে কিন্তু আমাদের নোটসটা বেশ ভালোই বড় হয়। তাহলে এই ছিল আমাদের লিবারালিজম, যেটাকে কিনা আমরা বিকাশের একটি দৃষ্টিভঙ্গি হিসেবে দেখলাম। আমাদের এর পরের ইউনিট হবে ইউনিট 7। আজকের জন্য তাহলে এতটাই।